আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। শুরু হলো ইংরেজি নতুন বছর 2023। পুরনো বছরের সব অভিজ্ঞতা ও অর্জনকে সঙ্গী করে নতুন বছরে সমৃদ্ধ হবে বিশ্ব, সুখী সুন্দর হবে দেশ, সমাজ আর সবার জীবন, এমন স্বপ্ন দেখছে মানুষ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের পক্ষ থেকে সবাইকে খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। শুরুতেই সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। কাউকে হাত জোড় করে ভোটে আনা কমিশনের কাজ নয় বলেছে ইসি। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব মন্তব্য। নতুন বছরের প্রথম দিন সারা দেশে স্কুলে স্কুলে বই উৎসব। উজ্জ্বল আগামী গড়তে এমন আয়োজন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাজনৈতিক নয়, আগামীর কূটনীতি বাণিজ্যিক হবে বললেন প্রধানমন্ত্রী। ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। মান অভিমান ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন রওশন এরশাদ। জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবং বিবিসি বাংলা রেডিও সার্ভিসের ৮১ বছরের যাত্রার অবসান। নতুন প্রজন্মের চাহিদা মাথায় রেখে ডিজিটাল মাধ্যমে যাওয়ার ঘোষণা। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। নতুন বছরের রোড ম্যাপ জানিয়ে বছরের প্রথম দিনটিতে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, কাউকে হাত জোড় করে ভোটে আনা ইসির কাজ নয়। তিনি আরও জানালেন, যে কোনো সরকার কাঠামোতেই ভালো নির্বাচন সম্ভব। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন করা যায়। সোমা ইসলামের রিপোর্ট। ২০২৩ আসার মধ্য দিয়েই শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞে গৃহপ্রবেশ। বছরের শুরুর দিন নির্বাচন কমিশনার আনিসুর রহমান আবারও মনে করিয়ে দিলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচন হবে চলতি বছরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা বলেছি যে আমরা ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন করব, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ভোটের ক্ষেত্র তৈরিতে রীতিমতো দৌড়ে নেমেছে ইসি। ফেব্রুয়ারিতে চূড়ান্ত হচ্ছে আইন কাঠামো, ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, মে মাসের মধ্যে শেষ হবে সীমানা নির্ধারণের কাজ, ২৩ জুনের মধ্যে শেষ করা হবে নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া, জুনের পর শুরু হবে সারা দেশে ভোট কেন্দ্র স্থাপনের কাজ। নিজেদের কাজগুলো গুছিয়ে আনলেও নির্বাচনকে নিয়ে অমীমাংসিত বিবাদের মীমাংসা চায় ইসি। দলীয় সরকারের অধীনে স্যার ইসি চাইলে সুষ্ঠু ভোট করতে পারে? অবশ্যই করা যায়। আমি তো মনে করি যে করা সম্ভব, কারণ আমরা তো করেছি। আপনার ২৭শে ডিসেম্বর যে রংপুরে নির্বাচন হলো, সেটা তো কেউ বলছে না যে ভালো হয়নি। অথবা এই সরকার আছে, আমরাও আছি, সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচনে হয়েছে। এখন কেউ যায়নি, আরও ভালো হতে পারতো যদি তারা যেত, কিন্তু তারা না গেলে তো আমরা কিছু করতে পারবো না। ইসি চাইছে সব দলের অংশগ্রহণে ভোট হোক, কিন্তু বিএনপি তাদের গ্রহণ করেনি। তাই দলটির ভোটে আসা না আসা নিয়ে ইসির কিছুই করার নেই বললেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তারা একটা পলিটিক্যাল পার্টি ইলেকশন করবে, এটাই কাম্য। এখন যদি কেউ না করে, সেটা তাদের বিষয়, সেটা তো আমরা কিছু করতে পারবো না। তারা আমাদের সময়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করে বলতো যে না এখানে সুষ্ঠু হয়নি, তাহলে সেটা আমরা মেনে নিতে পারতাম বা মেনে নেওয়া যায়। কিন্তু তারা তো আমাদেরকে ডে ওয়ান থেকেই মানছে না। আমাদের নিয়োগ প্রক্রিয়াই নাকি সুষ্ঠু হয়নি। আইনের আওতায় প্রথম নিয়োগ দেওয়া হয়েছে, তারপরে বলা হচ্ছে যে আমাদের নিয়োগ প্রক্রিয়া যথার্থ হয়নি। তো সেক্ষেত্রে তো আমরা কি করবো? এখানে আমাদের তো কিছু করে না। তবে ১৫ই জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প অনুমোদন না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনেই ব্যালটে ভোট করতে হবে বলে জানিয়েছে ইসি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
বছরের প্রথম দিন সবার হাতে নতুন বই। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা সারা দেশ। শিক্ষার্থীরা বলছেন শিক্ষাবর্ষের শুরুতে নতুন বই পাওয়া এক বিশাল অর্জন। কাপাসিয়ায় বই উৎসবে মূল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন আগামী উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার বই উৎসবের মতো আয়োজন চালিয়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। গেল 2 বছর বই উৎসব হয়নি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে। তবে এবার বই উৎসব। স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়ার মাধ্যমে এই উৎসব উদযাপন হলো। বাংলাদেশের অনন্য এক উৎসব বই উৎসব। এবার মাধ্যমিকের পাঠ্যপুস্তক উৎসব গাজীপুরের কাপাসিয়ার পাইলট উচ্চ বিদ্যালয়ে। কেন্দ্রীয় এই অনুষ্ঠানে গাজীপুরের 91টি শিক্ষা প্রতিষ্ঠানের 6000 শিক্ষার্থী অংশ নেন। নতুন বছর প্রথম দিন নতুন বই হাতে পাই, খুবই ভালো লাগছে। আজকে আমি খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগছে আজকে আমাদের আমরা নতুন বই পেয়ে অনেক খুশি হয়েছি। আর এখন আমরা এই বড় অনুষ্ঠানে আসছি, অনেক আনন্দ করে এসেছি, আনন্দ বোধ করছি অনেক। আমার অনুভূতি অনেক ভালো। নতুন বছরে নতুন বই পেয়ে আমি অনেক খুশি হয়েছি। নতুন বছরের নতুন দিনে বই পেয়ে আমরা যেমন আনন্দিত, ঠিক তেমনই আমাদের মনে রয়েছে নতুন করে নতুন উদ্যমী লেখাপড়া করে যাওয়ার এক আনন্দ। শিক্ষামন্ত্রী বলেছেন আগামীর জন্য সরকারের এই বিনিয়োগ। প্রতি বছর এই কাজটি আমরা করে চলেছি বাংলাদেশে। তার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার যেমন আমরা রোধ করতে পেরেছি, কারণ বাবা মার উপরে এই বই কেনার ভারটি আর থাকছে না। নতুন বই একেবারে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা হাতে পায়। এবার 4,09,1381 জন শিক্ষার্থীর হাতে 33,91,12,300 কপি পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করছে। 2010 থেকে 2023 পর্যন্ত 434,45,80,211 কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। শুরুতে ছিল ব্যাপক অনিশ্চয়তা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী কাগজ সংকট, একই সঙ্গে ছাপাখানা টেন্ডার জটিলতা সবকিছু মিলে 2023 সালে বই উৎসবের সঙ্গে সঙ্গে জেলায় জেলায় বই পুঁজবে কিনা সেটাও ছিল একটা প্রশ্নের মুখোমুখি। সব সংকট কাটিয়ে শেষমেশ বই উৎসব যেমন হয়েছে, একই সঙ্গে জেলায় জেলায় পৌঁছে গেছে সব বই। শিক্ষা মন্ত্রণালয় বলছে এই শিক্ষার্থীরাই যাতে ভবিষ্যতে নাগরিক হিসেবে সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে, এজন্যই সরকারের এই বিশাল বিনিয়োগ। গাজীপুরের কাপাসিয়া পাইলট বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রাজনৈতিক কূটনীতি নয়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য বাণিজ্যিক কূটনীতি হবে আগামী কূটনীতি। 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বে অর্থনৈতিক মন্দার মাঝেও দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি দেশের মধ্যেও পণ্যের বাজার সম্প্রসারণ করতে হবে। সে সময় প্রধানমন্ত্রী পাট ও পাটজাত পণ্যকে বর্ষপণ্য 2023 হিসেবে ঘোষণা করেন। আরও জানাচ্ছেন লাইলা নওশিন। রাজধানীর অদূরে পূর্বাচলে দ্বিতীয়বারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে হচ্ছে 2023 সালের প্রথম দিন, সেই বলবো হ্যাপি নিউ ইয়ার। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাণিজ্যিক কূটনীতির ব্যাপারে সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। সকল দূতাবাসকে আমরা নির্দেশ দিয়েছি, এখনকার ডিপ্লোম্যাসি এটা পলিটিক্যাল ডিপ্লোম্যাসি নেই, ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ প্রত্যেকটা দূতাবাস ব্যবসা বাণিজ্য রপ্তানি কোন দেশে কোন চাহিদা বেশি, কি আমরা রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি, সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। আজকে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, নিজেদেরকে মন্দার দেশ হিসেবে ঘোষণা করছে। আমরা কিন্তু বাংলাদেশ এখনো সেই পর্যায়ে যাই নাই। আমরা আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখতে সক্ষম হয়েছি। খাদ্য সংকট মোকাবেলায় দেশীয় খাদ্য প্রক্রিয়াজাত করার উপর জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। যে সমস্ত কৃষি পণ্য আমাদের পাট, চা বা তরি তরকারি, শাক সবজি, ফলমূল, ফুল যাই আমাদের উৎপাদন হচ্ছে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির জন্য প্রয়োজন হচ্ছে প্রক্রিয়াজাত করা। আর খাদ্যের চাহিদা কিন্তু কখনো থেমে যাবে না, খাদ্যের চাহিদা কখনো আমার মনে হয় বন্ধ হবে না। যেহেতু সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা এবং পণ্যের মূল্যবৃদ্ধি, বাংলাদেশের জন্য একটা সুযোগ আছে। আপনারা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, তাতে আমাদের দেশীয় উৎপাদকরাও যেমন লাভবান হবে, কর্মসংস্থান হবে, পাশাপাশি
রপ্তানির জন্য নতুন পণ্য হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সারা দেশে মজবুত যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছে সরকার। ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য অবকাঠামো একান্তভাবে প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে সড়কপথ, নৌপথ, রেলপথ এবং বিমান সবগুলির কিন্তু আমরা উন্নয়ন করে যাচ্ছি। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবারে মেলায় বাংলাদেশ ছাড়াও 10টি দেশের 17টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারে মেলায় দেশি বিদেশি মিলে মোট 351টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন রয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে, তবে সাপ্তাহিক ছুটির দিন রাত 10টা পর্যন্ত মেলা চলবে। লালা নৌশিন, চ্যানেল আই, ঢাকা। করোনা মোকাবেলা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে নানা কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। এ অবস্থায় নতুন বছরে তেমন কোনো আশার কথা শোনাতে পারছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে আঞ্চলিক মেরুকরণ কিংবা অর্থনৈতিক মন্দা ছাড়াও দেশকে নানা কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ ধকল সামলে উঠতে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। চলমান করোনা পরিস্থিতির সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও নিত্যপণ্যের সংকট সব মিলিয়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। অনেক চড়াই উতরাই শেষে বিদায় নিয়েছে ঘটন অঘটনের 2022। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মেলানো শেষ করে গোটা বিশ্বই সংকট আর শঙ্কা পেছনে ফেলে এগিয়ে যাবার চেষ্টায়। এদিকে না চাইতেও ঘাড়ের ওপর চেপে বসা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অর্থনীতিকে নাড়া দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। নিয়মিত আমদানির সঙ্গে রপ্তানি বাণিজ্যের ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি নিত্যপণ্য ও জ্বালানির সাপ্লাই চেইন ঠিক রাখাই হবে নতুন বছরের চ্যালেঞ্জ, এমনটাই মনে করেন এই সাবেক কূটনীতিক। কূটনীতিতে এই অর্থনৈতিক উপাদানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে অন্তত 2023 সালে। ভারত, চীন, সিঙ্গাপুর যে দেশগুলো থেকে আমরা আমদানি করি বেশি, সেই দেশগুলোর সাথে সম্পর্ক আমাদের কী অবস্থায় থাকে বা সেটাকে আমরা কীভাবে উন্নতি করতে পারি সে ব্যাপারে আমাদের অধিকতর মনোযোগ আকর্ষিত হবে। পারেন যে আমরা গা বাঁচিয়ে চলা যাকে বলে, যে আমরা এতে ঢুকতে চাই না, কিন্তু অবস্থা যে দৃষ্টিতে যাচ্ছে সেখানে আমরা চাই বা না চাই এর সাথে আমরা সংশ্লিষ্ট হয়ে যেতে হবে। তো কাজে সেখানে আমার একমাত্র রক্ষা কবচ হচ্ছে আমার সর্বোচ্চ এবং সর্বোচ্চ পেশাগত মানের কূটনীতি। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি নির্বাচনের আগের বছরে ঘরের রাজনীতির কারণেও দৌড়ঝাঁপ বাড়বে দেশি কূটনীতিকদের। আমরা জানি যে গত দুটো নির্বাচন নিয়ে বিতর্ক আছে, সেগুলো নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আমরা যদি আগামী নির্বাচনটাকে সকলের অংশগ্রহণ এবং গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে আমাদের কাজ করতে হবে। আমরা যদি পছন্দ করতে পারি, নাও করতে পারি, কিন্তু এই চাপটা বা এই কাজটা আমাদের জন্য আমার মনে হয় করবার প্রয়োজন হবে, এবং সেখানে কূটনীতির একটা বড় ভূমিকা কিন্তু থাকবে। বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চ্যালেঞ্জের পাশাপাশি এবার যুক্ত হতে পারে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ঝুঁকিও। সেক্ষেত্রেও বৈশ্বিক কূটনীতি জোরদার করার পরামর্শ দিয়েছেন এই কূটনীতিক। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ধ্বংসাত্মক রাজনীতি নয়, জাতীয় পার্টি শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন, মান অভিমান ভুলে দল এবং দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে বলেন তিনি। শাকির আদনানের রিপোর্ট। আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় জাতীয় পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা। কাকরাইলে আয়োজিত সমাবেশে দলের নেতারা বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। 32টা বছর আওয়ামী লীগ এবং বিএনপি দেশ শাসন করেছে। দেশ শাসন করে ক্ষমতা গিয়ে দুটি দল দুর্নীতি, দুঃশাসন,
লুটপাট, ব্যাংকে টাকা লুটপাট ছাড়া মানুষকে শান্তি দিতে পারে নাই। আয়োজনের প্রধান অতিথি বেগম রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি সবসময় গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে। জাতীয় পার্টি সবসময় গঠনমূলক রাজনীতি বিশ্বাস করে। জাতীয় পার্টি কখনো ধ্বংসাত্মক রাজনীতি বিশ্বাস ছিল না, ভবিষ্যতেও ধ্বংসাত্মক উপর রাজনীতি চলাবে না। জাতীয় পার্টি তারা শান্তি চায় সবসময়। আমরা আমাদের আচরণ, ভালোবাসা এবং গঠনমূলক রাজনীতির মাধ্যমে জনগণের মঞ্চ জয় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হই ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে, এজন্য তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অংশগ্রহণ করেন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ 81 বছরে বিবিসি বাংলা রেডিও সার্ভিস বন্ধ ঘোষণা করেছে বিবিসি। গেল বছরের শেষ দিন 31শে ডিসেম্বর বিবিসি বাংলা পরিক্রমা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দীর্ঘ যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। বিবিসি বাংলা থেকে বলা হয়েছে, নতুন প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে তারা বেতার থেকে ডিজিটাল মাধ্যমে সংবাদকে নিয়ে যাবেন। বিস্তারিত দেখুন পরাগ আজিমের রিপোর্টে। বাংলা ভাষার মানুষের জন্য বিবিসি বাংলা একটি ইতিহাস, একটি আবেগের নাম। খবরের এই মহা আয়োজনে শুরু হয়েছিল 1941 সালের 11 অক্টোবর। প্রতি সপ্তাহে লন্ডন থেকে বাংলায় নিউজ লেটার অনুবাদ করে পড়ে শোনানোর মধ্য দিয়ে শুরু হয় রেডিও সম্প্রচার। দেশে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে খবর জানার অনেক দরজা খুলে যায় মানুষের কাছে। বিষয়টি অনুধাবন করতে পেরেছিল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। তাদের পরিকল্পনা এগোচ্ছিল ডিজিটালের দিকেই। তবে কিছুটা সময় নিয়ে শেষ পর্যন্ত এলো বিবিসি বাংলা রেডিও সার্ভিসের বন্ধের ঘোষণা। আজকের পরিক্রমা আমাদের শেষ রেডিও অনুষ্ঠান। আমরা যেটা করেছি খুব ধীরে ধীরে করেছি, কিন্তু এখন যেটা হয়েছে যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এক সিদ্ধান্ত নিয়েছে যে মানে একটা ব্যাপক পরিবর্তন করবে। তারা মনে করেছে যে বিবিসি বাংলা যে দুটো রেডিও অনুষ্ঠান এখনো বাকি আছে সে দুটো বন্ধ করে দিয়ে পুরোটাই ডিজিটালের দিকে নিয়ে যাবে। এই সিদ্ধান্তটা এসেছে কেন্দ্র থেকে। বিবিসির খবরের উপর শ্রোতাদের নির্ভরশীলতা আর বিবিসি বাংলা রেডিওর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায় 71-এ মুক্তিযুদ্ধের সময়। মানুষ তখন যুদ্ধের সঠিক খবরের জন্য পুরোপুরি নির্ভর করত বিবিসি বাংলার উপর। পূর্ব পাকিস্তানে প্রকৃতপক্ষে যুদ্ধ শেষ হয়েছে। ঢাকায় এক আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ভারতীয়রা জানিয়েছে। 80-র দশক পর্যন্ত খবরের পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান থাকলেও 90-এর দশক থেকে বিবিসি বাংলার অনুষ্ঠানের মূল উপজীব্য হয়ে ওঠে সংবাদ, সাময়িক প্রসঙ্গ আর সংবাদ ভিত্তিক নানা প্রামাণ্য আয়োজন। বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও সত্য জানতে মানুষের অন্যতম ভরসার জায়গা ছিল বিবিসি বাংলা। ডিজিটাল মাধ্যমের দ্রুত বিকাশের কারণে বেতারের উপযোগিতা কমে যাওয়ায় রেডিও সার্ভিস বন্ধ হয়ে গেলেও ডিজিটাল মাধ্যমে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে বিবিসি বাংলা। নতুন প্রজন্ম কিন্তু আর কারোর জন্য বসে নেই, কাজে আমরা কিন্তু ওই নতুন প্রজন্মের পেছনে ছুটছি, তাদের সামনে কিন্তু আমরা যাইনি। তবে মাধ্যমের পরিবর্তন হলেও বিবিসি বাংলা তার মহিমা নিয়েই এগিয়ে যাবে আগামীর পথে, এমন আশা করছেন শ্রোতারা। আগামীতে ডিজিটাল মাধ্যমে আমাদের যাত্রাতেও আপনাদের সঙ্গ পাবো, এই কামনা করে বিদায় নিচ্ছি মানসী বড়ুয়া। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। সংবাদে যোগ দেওয়ার জন্য দেশের উন্নয়ন ও মানবতার সেবায় নীরবভাবে কাজ করে যাচ্ছে ট্রাই ফাউন্ডেশন। মানবতার উন্নয়ন ও বিকাশে কাজ করে যাওয়ার পাশাপাশি দুস্থ অসহায়দের সহায়তা দিচ্ছে এই সমাজসেবা সংগঠন। 2023 সালে নতুন বছরের শুরুতে দিনাজপুরের ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতার্তদের শীত বস্ত্র এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্টটি। ইংরেজি নতুন বছরের শুরুতেই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা দিনাজপুরের কাহারোল উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাগদুরের হাটে শীতার্তদের কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে গরম কাপড় ও কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শীতার্ত মানুষ। আমার কম্বল পানো ভালো হইল ভাই, আমার বুড়া বুড়ি মানুষ যার যা ঠান্ডা, আমাকে কম্বলটা দিলেন খুব ভালো হইল। কম্বল পানো, কম্বলটা আমার উপকার হইল। কতদিন পাইনি, এখন পাইলাম শীতের দিনে, খুব ভালো হইল। আমি কম্বল পাইলাম, ঠান্ডার খুব ঠান্ডা, বুড়া মানুষ। আমি কম্বল পাই নাই এতদিন ধরে, আমি কম্বল পাইলাম, খুব উপকার হলো আমার, খুবই ঠান্ডা বয়স্ক লোক।
বিগত কয়েক বছর জেলার বিভিন্ন এলাকায় শীত মৌসুমে গরম কাপড় ও কম্বল ছাড়াও ঈদ আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি করোনাকালে নানা সংকটময় মুহূর্তে সহায়তা দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। আমার চ্যানেলায় দর্শক ফোরাম দিনাজপুরের আয়োজনে এ সহায়তা কার্যক্রমে প্রশংসা করেন বিশিষ্টজনেরা। সত্যিকার অর্থে আমাদের দিনাজপুর জেলার অতি গরিব একটা উপজেলা আমাদের কাহারোল, এই গরিবের মাঝে তারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছে বা করতেছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান এবং ব্যবস্থাপনায় আছেন চ্যানেল আই দর্শক ফোরাম। তারা আজকে দুস্থ মানুষের মধ্যে, অসহায় মানুষের মধ্যে এখানে কম্বল বিতরণ করছে। এটি আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের ব্যাপার। ট্রাই ফাউন্ডেশনের আয়োজনে কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে, গরিব মানুষের যে পাশে তারা সবসময় বিপদে আপদে দাঁড়ায়, আগামীতেও যেন যে কোনো বিপদ আপদে তারা যেন থাকে। ভবিষ্যতেও নানাভাবে সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন এবং আমার চ্যানেল আই দর্শক ফোরাম। ট্রাই ফাউন্ডেশনের সৌজন্যে আমার চ্যানেল আই দর্শক ফোরামের সহযোগিতায় আমরা আজকে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস করছি। আমরা বিশ্বাস করি মানুষের জন্য মানুষ, মানবতার জন্য সবাই এক। আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু শীত বস্ত্র এই অঞ্চলে দিতে এসেছি। বিশ্বাস রাখি মানবতার মধ্যে যদি সব একসাথে চলি, আমরা আমাদের সমাজকে গড়তে পারবো, দেশকে গড়তে পারবো। অসহায় ও দুস্থদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নতুন বছরের প্রথম প্রহরে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার সকালে কমপক্ষে 20টি ক্রুজ মিসাইল ছোড়া হয়। হামলাকে নতুন বছরের সন্ত্রাস বলেছে ইউক্রেন। কিয়েভের মেয়র ইনস্টাগ্রামে নতুন বছর শুরু 30 মিনিটের মধ্যে বেশ কিছু বিস্ফোরণের কথা জানিয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে কিয়েভ শহরে সামরিক প্রশাসন জানিয়েছে 23টি রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে। প্রিয় দর্শক, এবারে অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন বছরের প্রথম দিনে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসে যে ডিএসই এর সূচক 11 পয়েন্ট কমে 6195 পয়েন্টে দাঁড়িয়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 330টি কোম্পানির 178 কোটি 42 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 167 কোটি 29 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 19টির, কমেছে 149টির এবং অপরিবর্তিত রয়েছে 162টি কোম্পানির শেয়ারের দাম। এবারে কৃষি সংবাদ। যশোরে পাটজাতীয় ফসল কেনাফের বীজ উৎপাদনে আধুনিক যন্ত্রের ব্যবহার কৃষক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের দক্ষিণের জেলাগুলোতে পাটজাতীয় ফসল কেনাফ চাষ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিজিআরআই। পাটের পাশাপাশি পরিবেশ বান্ধব কেনাফ চাষ সম্প্রসারণ হলে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নড়াইলে শীতার্তদের কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। তীব্র শীত মোকাবেলায় কম্বল পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব দুস্থ হতদরিদ্র মানুষ। মানবিক উদ্যোগ গ্রহণে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রের কাজের প্রশংসার পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশিষ্টজনরা। এবারে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট বাণিজ্য সংবাদ।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বেশি ঋণ দিয়ে ভালো ঋণের পরিমাণ বাড়াতে চায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেছেন, 2022 সালে সোনালী ব্যাংক মুনাফা করেছে 2500 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 400 কোটি টাকা বেশি। ব্যাংকটির জামানত ও ঋণের হার 9% বেড়ে 60% হয়েছে। মুনাফা বাড়ায় অচিরে মূলধন ঘাটতি কমে আসবে বলে মনে করেন কর্তৃপক্ষ। হলমার্কের দায় নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, হলমার্কের জমির দাম কয়েকশো কোটি টাকা হয়, ক্রেতা পাওয়া যাচ্ছে না, আর এ কারণেই দায় আদায়ে বেশি কিছু করতে পারছে না ব্যাংক। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড ইফাদ অটোজ লিমিটেড। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মুক্তিপণের দাবিতে রাজধানী ইব্রাহিমপুর থেকে অপহৃত 26 দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে ডিবি। অপহরণের 11 দিন পর তথ্য প্রযুক্তি সহায়তায় উদ্ধার করে বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়। গোয়েন্দারা জানিয়েছেন, অপহরণকারীকে শনাক্ত করা গেলেও তাকে আটক করা যায়নি। শিশুটির চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ ঘটনায় কাফরুল থানায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে। এই মেয়েটা গরিব মানুষ, সে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে, কান্না করেছে এবং থানায় যাওয়ার সাথে সাথে মামলা আমরা রুজু করেছি। মানব পাচারের মামলা হওয়ার সাথে সাথে আমাদের ডিবি মিরপুর টিম তারা 11 দিন এবং ঢাকা শহরের প্রতিটি সিসিটিভি পর্যালোচনা করে আমরা তাকে উদ্ধার করেছি। এবারে খেলার খবর।